সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 6 জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই দেখি লেন্সের রশ্মিচিত্র। একটা বিস্তৃত বস্তু লেন্সের প্রধান অক্ষের উপরে রাখলে প্রতিবিম্ব কীরূপ হবে তা আমরা চিত্রের মাধ্যমে দেখাবো। তো এই চিত্র দেখার জন্য আমাদের প্রথমেই কয়েকটা বিষয় জানতে হবে, যে আলোক রশ্মিগুলো বিস্তৃত বস্তু থেকে যে আলোক রশ্মি লেন্সে আপতিত হবে, তো বিভিন্ন দিক থেকেই কিন্তু আলোক রশ্মিগুলো লেন্সে আপতিত হয়। তো আমরা সবগুলো আলোক রশ্মিকে বিবেচনায় আনবো না, আমরা মূলত 3টা আলোক রশ্মিকে বিবেচনায় আনবো। আমি প্রথমেই এই যে 3টা আলোক রশ্মিকে বিবেচনায় আনবো সেটা আমি দেখাচ্ছি। তো আমরা তাহলে এই 3টি বিষয় একটি একটি করে দেখে আসি। আমরা প্রথমেই আসি লেন্সের আলোক কেন্দ্র দিয়ে আপতিত রশ্মি প্রতিসরণের পর সোজা চলে যায়, অর্থাৎ কোনো দিক পরিবর্তন করবে না। এটা উত্তল লেন্স এবং অবতল লেন্স উভয় লেন্সের জন্যই প্রযোজ্য। অর্থাৎ আলো যে পথেই আসুক না কেন, যদি আলোক কেন্দ্র দিয়ে আসে তাহলে এটা দিক পরিবর্তন না করে সোজা আলোক কেন্দ্র দিয়েই চলে যাবে। 2 নাম্বার, লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে যায়, এটা উত্তল লেন্সের ক্ষেত্রে, বা প্রধান ফোকাস হতে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এটা অবতল লেন্সের ক্ষেত্রে। ইতিমধ্যে আমরা দেখিয়েছি। 3 নাম্বার, এটা আমরা আগে দেখিনি, প্রধান ফোকাস দিয়ে উত্তল লেন্সের ক্ষেত্রে বা প্রধান ফোকাস অভিমুখী অবতল লেন্সের ক্ষেত্রে আপতিত রশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে যায়। তো আমরা এইভাবে দেখিনি, তবে আমরা যখন প্রধান ফোকাস এর সংজ্ঞা পড়েছি, প্রথম প্রধান ফোকাস এবং দ্বিতীয় প্রধান ফোকাস, তো প্রথম প্রধান ফোকাসে কিন্তু আমরা এটা দেখেছি যে প্রধান অক্ষের উপর একটা বিন্দু আছে, যে বিন্দু থেকে কতগুলো আলোক রশ্মি উত্তল লেন্সে আপতিত হলে প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে যায়। আর আমরা দেখেছি অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের উপর একটা বিন্দু আছে, যে বিন্দু অভিমুখী কতগুলো আলোক রশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে যায়। তো ওই বিন্দুটা ছিল প্রথম প্রধান ফোকাস। তাহলে আমরা 3টে বিষয় জানলাম। একটা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে যদি আসে তাহলে দিক পরিবর্তন করবে না, সোজা চলে যাবে উত্তল অবতল 2 লেন্সের ক্ষেত্রেই। প্রধান অক্ষের সমান্তরালে যদি আসে আলোক রশ্মি, তাহলে প্রতিসরণের পর এটা প্রধান ফোকাস দিয়ে যাবে অথবা প্রধান ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। আর তৃতীয়টা হচ্ছে প্রধান ফোকাস দিয়ে বা প্রধান ফোকাস অভিমুখী আপতিত রশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে যাবে। তো এই 3টা আলোক রশ্মিকে বিশ্লেষণ করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত চিত্র পাব। তো আমরা তাহলে প্রথমেই এবার দেখি আমাদের উত্তল লেন্সের রশ্মিচিত্র। উত্তল লেন্সের প্রধান অক্ষের উপর বিভিন্ন অবস্থানে লক্ষ্যবস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় হবে তা আমরা দেখব। এটা দেখার জন্য আমাদের অবস্থানগুলো আগে চেনা দরকার, বিভিন্ন অবস্থানগুলো উত্তল লেন্সের। তো আমরা প্রথমে লেন্সটা আঁকি। আমরা জানি যে লেন্সটা 2.5 সেন্টিমিটার করে আঁকলে সবচেয়ে সুন্দর হয়। এরপর আমরা চাঁদা দিয়ে আঁকবো। এখানে আমরা শুধুমাত্র লেন্সের অবস্থানগুলি সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব। লেন্সের যে বিভিন্ন অবস্থান আছে, এই হচ্ছে লেন্স। আমাদের মূল বিন্দুটা ঠিক মাঝখানে আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র থেকেই আমাদের সকল দূরত্ব পরিমাপ করতে হয়। একটা লেন্সের আমরা জানি 2টা প্রধান ফোকাস থাকে, প্রথম প্রধান ফোকাস এবং দ্বিতীয় প্রধান ফোকাস, এফ প্রাইম এবং এফ। থাকে হচ্ছে প্রধান ফোকাসের দ্বিগুণ দূরত্ব
একটা বিন্দু আমরা বসাই, এরপর মাঝখানে একটু ফাঁকা আছে, এটা অসীম দূরত্ব মিন করে, এরপরে অসীম দূরত্ব এই। তাহলে আমাদের অবস্থানগুলো হচ্ছে দেখো, আলোক কেন্দ্র, দুই পাশে দুটো প্রধান ফোকাসের দ্বিগুণ দূরত্ব মানে 2f দূরত্ব, এরপর আছে অসীম। এই অবস্থানগুলি নিয়ে লেন্সের 6টা অবস্থান চিহ্নিত করা যাবে। লেন্সের 6টি অবস্থান। 1 নম্বর অবস্থান হচ্ছে অসীম দূরত্ব। দেখো প্রত্যেকটা অবস্থান কিন্তু লেন্সের দুই পাশেই আছে। 1 নম্বর অবস্থান হচ্ছে অসীম দূরত্ব। 2 নম্বর অবস্থান হচ্ছে অসীম এবং 2f এর মধ্যে। 3 নম্বর অবস্থান হচ্ছে 2f দূরত্বে। 3 নম্বর অবস্থান হচ্ছে 2f দূরত্বে। 4 নম্বর হচ্ছে f এবং 2f এর মধ্যে। 5 নম্বর অবস্থান হচ্ছে f দূরত্বে। 6 নম্বর অবস্থান হচ্ছে f এবং আলোক কেন্দ্রের মধ্যে। এই অবস্থানগুলো আমাদের মনে রাখতে হবে কোনটা কি অবস্থান। আরেকটা অবস্থান আছে জিরো অবস্থান। জিরো অবস্থান হচ্ছে লেন্সের যে পাশে লক্ষ্যবস্তু থাকবে সে পাশেই যদি প্রতিবিম্ব হয় তাহলে আমরা সেটাকে বলবো জিরো অবস্থান, আমাদের মনে রাখার সুবিধার্থে। তো আমরা এই 6টি অবস্থান যদি চিনে রাখতে পারি তাহলে দেখো লক্ষ্যবস্তু কোথায় থাকলে প্রতিবিম্ব কোথায় হবে এটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। তাহলে অবস্থানগুলো কি কি আমরা একটু লিখে দিয়ে নিচে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমার মনে হয় এখন বুঝতে পারবে তোমরা। 1 নম্বর হচ্ছে অসীম দূরত্ব, একই দূরত্ব কিন্তু দুই পাশেই থাকবে। 1 নম্বর হচ্ছে এটা ইউ ইকুয়াল টু অসীম। 2 নম্বর হচ্ছে ইউ ইকুয়াল টু অসীম এবং 2f এর মধ্যে, তার মানে অসীমের চেয়ে ছোট ইউটা অসীমের চেয়ে ছোট এবং 2f এর চেয়ে বড়। 3 নম্বর অবস্থানটা হবে ইউ সমান 2f। 4 নম্বর হবে ইউ 2f এর চাইতে ছোট, ইউটা 2f এর চেয়ে ছোট, f এর চেয়ে বড়। 5 নম্বর অবস্থান হবে ইউ ইকুয়াল টু f, প্রধান ফোকাসে থাকবে। আর 6 নম্বর অবস্থান হচ্ছে ইউ লেস দেন f। এই হচ্ছে আমাদের 6টি অবস্থান। আমাদের 6টি অবস্থান যদি চিনতে পারো তাহলে তোমাদের জন্য অনেক সহজ হবে চিত্রগুলো। লক্ষ্যবস্তু কোথায় থাকলে প্রতিবিম্ব কোথায় হবে, দেখো আমরা এই পজিশনের মাধ্যমে, আমরা যে অবস্থানগুলো দেখলাম এই অবস্থানের মাধ্যমে আমরা কিন্তু পরিষ্কার ধারণা পাবো যে লক্ষ্যবস্তু কোথায় থাকলে প্রতিবিম্ব কোথায় হবে। দেখো একটু লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্ব এই দুটোর যে অবস্থান তার যোগফল সবসময় 6 হবে। লক্ষ্যবস্তু আর প্রতিবিম্ব এই দুটোর যোগফল সবসময় হবে 6। লেন্সের টোটাল অবস্থান হচ্ছে 6টি, সেজন্য দেখা যাবে যে লক্ষ্যবস্তুর অবস্থান এবং প্রতিবিম্বের অবস্থানের যোগফল সবসময় 6 হবে। এটা মনে রাখলে আমরা কোন অবস্থানে লক্ষ্যবস্তু রাখলে প্রতিবিম্ব কোন অবস্থানে গঠিত হবে, মানে কোথায় গঠিত হবে সেটা আমরা আগেই জানতে পারবো। যেমন ধরো লক্ষ্যবস্তু যদি 1 নম্বর অবস্থানে থাকে, তার মানে যদি ইউ ইকুয়াল টু অসীম হয়, 1 সাথে কত যোগ করলে 6 হবে, নিশ্চয়ই 5। তাহলে 5 নম্বর অবস্থানে প্রতিবিম্ব হবে, তার মানে ভি ইকুয়াল টু হবে এফ। 2 নম্বরে যদি লক্ষ্যবস্তু থাকে তার মানে অসীমের চেয়ে ছোট, 2f এর চেয়ে বড়। তাহলে 2 এর সাথে কত যোগ করলে 6 হবে, 4। তার মানে প্রতিবিম্ব হবে 4 নম্বরে। 4 নম্বর অবস্থানটা হচ্ছে আমাদের
4 নাম্বার অবস্থান হচ্ছে আমাদের 2f এর চেয়ে ছোট f এর চেয়ে বড়, তার মানে f টু f এর মধ্যে, তাহলে ভিটা হবে f এবং 2f এর মধ্যে। 3 নাম্বার অবস্থানে যদি লক্ষ্যবস্তু থাকে, আমাদের 3 নাম্বার অবস্থান হচ্ছে u ইকুয়াল টু 2f, মানে লক্ষ্যবস্তু 2f দূরত্বে। 3 এর সাথে কত যোগ করলে 6 হবে? 3 যোগ করলে 6 হবে, তার মানে ভিটা হবে আমাদের 2f দূরত্বে। 4 নাম্বার অবস্থানে যদি লক্ষ্যবস্তু থাকে, তার মানে ইউটা যদি 2f এর চেয়ে ছোট কিন্তু f এর চেয়ে বড় হয়, 4 এর সাথে কত যোগ করলে 6 হয়? 2, তাহলে আমাদের 2 নাম্বার যে অবস্থান, 2 নাম্বার অবস্থানে প্রতিবিম্ব হবে। 2 নাম্বার অবস্থানটা হচ্ছে আমাদের ভি অসীমের চেয়ে ছোট কিন্তু 2f এর চেয়ে বড়, তার মানে অসীম এবং 2f এর মধ্যে আমাদের প্রতিবিম্ব হবে। যদি 5 নাম্বার অবস্থানে লক্ষ্যবস্তু থাকে, 5 নাম্বার অবস্থান হচ্ছে আমাদের ইউ ইকুয়াল টু এফ, প্রধান ফোকাসে। 5 এর সাথে কত যোগ করলে 6? 1 যোগ করলে 6 হয়, তার মানে আমাদের প্রতিবিম্ব হবে অসীমে। এবার দেখো 6 নাম্বার অবস্থানে যদি লক্ষ্যবস্তু থাকে, তার মানে ইউটা লেস দেন এফ, প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে লক্ষ্যবস্তু। 6 এর সাথে কত যোগ করলে 6 হয়? নিশ্চয়ই বলবে 0, 0। হ্যাঁ, আমরা বলেছিলাম একটা অবস্থানের কথা, 0 অবস্থান। লেন্সের যে পাশে লক্ষ্যবস্তু একই পাশে যদি প্রতিবিম্ব হয়, তাহলে সেই অবস্থানটাই হবে 0 অবস্থান। লেন্সের যে পাশে লক্ষ্যবস্তু সেই একই পাশে, মানে লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্ব। সাধারণত উত্তল লেন্সের ক্ষেত্রে কি হয়, যে এক পাশে লক্ষ্যবস্তু থাকলে অন্য পাশে প্রতিবিম্ব হয়, কিন্তু উত্তল লেন্সে একটা অবস্থানের ক্ষেত্রে দেখা যায় যে লক্ষ্যবস্তু যে পাশে প্রতিবিম্ব সে পাশেই হচ্ছে, এবং এই অবস্থানটাই হচ্ছে আমরা বলছি, মনে রাখার সুবিধার্থে আমরা বলছি 0 অবস্থান। যে 6 নম্বরে লক্ষ্যবস্তু থাকলে এই ঘটনা ঘটবে, অর্থাৎ যদি লক্ষ্যবস্তু প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে থাকে, তাহলে প্রতিবিম্ব লেন্সের একই পাশে গঠিত হবে, অর্থাৎ যে পাশে লক্ষ্যবস্তু ছিল সেই একই পাশে প্রতিবিম্ব গঠিত হবে। তো আমরা জানলাম যে উত্তল লেন্সের কোথায় লক্ষ্যবস্তু থাকলে কোথায় প্রতিবিম্ব হয়। এই অবস্থানগুলো যদি তুমি মনে রাখতে পারো, তাহলে প্রতিবিম্ব গঠন নিয়ে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। পাশাপাশি প্রতিবিম্ব বিবর্ধিত না খর্বিত হবে সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো এর সাহায্যে। আমরা 3 নাম্বার অবস্থানটার দিকে যদি একটু খেয়াল করি, 3 নাম্বার অবস্থানটা সমান সমান। এই সমান সমানে দেখো লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্ব সমান সমান, অবস্থানগুলো সমান। অবস্থান সমান মানে আকারও সমান, আমরা এইভাবে মনে রাখবো। অবস্থান সমান মানে হচ্ছে আকারও সমান। এবার দেখো ধীরে ধীরে যত আমরা দূরে যাব, পজিশন কিন্তু কমছে, তাই না? 1 নাম্বার অনেক দূরে, অসীম দূরত্বে, 2 নাম্বার অসীম এবং 2f এর মধ্যে। লেন্স থেকে বস্তু অথবা প্রতিবিম্ব যত দূরে থাকবে তার আকার তত বড় হবে। আমি কি বললাম? লেন্স থেকে লক্ষ্যবস্তু অথবা প্রতিবিম্ব যত দূরে থাকবে তার আকার তত বড় হবে। 3 নাম্বার যেহেতু সমান দূরে, লক্ষ্যবস্তু আর প্রতিবিম্ব যেহেতু সমান দূরত্বে, কাজেই এর আকারও, লক্ষ্যবস্তুর আকার প্রতিবিম্বের আকার সমান হবে। এবার দেখো যে 2 নাম্বার যেহেতু দূরে, লেন্সের আলোক কেন্দ্র থেকে বেশি দূরে, কাজে এটা বড় হবে, এটা ছোট হবে, এটা আরও বড় হবে, এটা আরও ছোট হবে। 4 নাম্বার অবস্থান লক্ষ্যবস্তু প্রতিবিম্ব, লক্ষ্যবস্তু ছোট, প্রতিবিম্ব বড়, লক্ষ্যবস্তু ছোট, প্রতিবিম্ব বড়। তো আমরা এই অবস্থানগুলি দেখে তাহলে নিশ্চিত হতে পারবো যে কোনটা বড় কোনটা ছোট।
একমাত্র 6 নম্বর অবস্থান যেটা, এই ক্ষেত্রে অবাস্তব প্রতিবিম্ব হয়। অবাস্তব প্রতিবিম্ব এটা লক্ষ্যবস্তুর চেয়ে আকারে বড় হয়। আমরা এটা আলাদাভাবে মনে রাখবো যে উত্তল লেন্সে অবাস্তব প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে আকারে বড় হয়। তাহলে এই যে আমরা অবস্থানগুলো দেখলাম এবং অবস্থানগুলোর মাধ্যমে আমরা প্রতিবিম্বের অবস্থান, তার প্রকৃতি এবং বিবর্ধন, এই সবগুলোই আমরা কিন্তু বের করতে পারবো। আমরা 6 নম্বর অবস্থানের কথা বললাম, শুধুমাত্র অবাস্তব প্রতিবিম্ব হবে। 5 নাম্বার, এটা যেহেতু প্রতিবিম্বটা অসীমে হবে, অসীমে হলে আমরা পরিমাপ করতে পারি না অসীমে হলে, যে কারণে এটা বাস্তবও হতে পারে, অবাস্তবও হতে পারে। আমরা চিত্র এঁকে যখন দেখাবো তখন আরও পরিষ্কার হবে। আর বাকিগুলো আমাদের বাস্তব হবে, বাকি সবগুলোই বাস্তব। এই 4 অবস্থানেই বাস্তব হবে, এই সবগুলো প্রতিবিম্বই হবে বাস্তব। আর প্রথমটা তাহলে প্রতিবিম্ব ছোট হবে, এটাও ছোট হবে, 3 নম্বরে সমান হবে, 4 নম্বরে বড় হবে, 5 নম্বরে বড় প্রতিবিম্ব হবে, 6 নম্বর তো বড় হবে। দেখো, এই ছবিটা যদি তোমার চোখের সামনে থাকে তাহলে উত্তল লেন্সে প্রতিবিম্ব গঠন নিয়ে তোমার কোনো সমস্যা হওয়ার কথা না। লক্ষ্যবস্তু কোথায় থাকলে প্রতিবিম্ব কোথায় হবে সেটাও জানবে, এর প্রকৃতি কেমন হবে, বাস্তব না অবাস্তব, আমরা সেটাও জানবো, বিবর্ধন কেমন হবে, ছোট বড় সমান, আমরা সেটাও পারবো। তো আশা করি আমি এই বিষয়টা তোমাদেরকে বোঝাতে পারলাম। ঠিক আছে, আমরা এবার সরাসরি রশ্মির চিত্রে যাব। আমরা এবার উত্তল লেন্সের বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও বিবর্ধন দেখব। প্রথমেই আমরা আসি লক্ষ্যবস্তু অসীম দূরত্বে, অর্থাৎ ইউ= অসীম। আমরা জানি যে অসীম দূরত্বে যদি লক্ষ্যবস্তু থাকে তাহলে তার আকার অনেক বড় হবে। আর অসীম দূরত্ব থেকে যখন আলো আসবে তখন কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে এসে লেন্সে পড়ার কোনো সম্ভাবনা নেই, যেহেতু লক্ষ্যবস্তুর আকার অনেক বড়। সেজন্য লক্ষ্যবস্তু থেকে আলো নিজেরা সমান্তরালে আসবে, কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে না, প্রধান অক্ষের সাথে তির্যকভাবে আসবে। এই কারণে এরা প্রতিসরণের পর ঠিক প্রধান ফোকাসে মিলিত হতে পারবে না, প্রধান ফোকাসের নিচে একটা বিন্দুতে মিলিত হবে। এই প্রধান ফোকাসের নিচে যে বিন্দুতে মিলিত হবে আমরা জানি সেই বিন্দুটাকে বলে ফোকাস তল। ফোকাস তলের উপর একটা বিন্দুতে মিলিত হবে। এবার এই বিন্দু থেকে, অর্থাৎ ফোকাস তলের উপর এই বিন্দু থেকে যদি আমরা প্রধান অক্ষের উপর লম্ব টানি তাহলে এটাই হবে প্রতিবিম্ব। দেখো, আমাদের লক্ষ্যবস্তু কিন্তু অনেক বড় ছিল PQ, আমাদের প্রতিবিম্ব সেই তুলনায় অনেক অনেক ছোট P', Q'। আবার এই বিন্দুটাই কিন্তু F বিন্দু, তার মানে প্রধান ফোকাস। তাহলে আমরা কি বলবো যে লক্ষ্যবস্তু যদি অসীম দূরত্বে থাকে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? প্রতিবিম্বের অবস্থান হবে আমাদের F দূরত্বে, F দূরত্বে, তার মানে V = হবে F। প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি এটা বাস্তব হচ্ছে, প্রকৃতপক্ষে মিলিত হয়েছে, বাস্তব না। আমরা চিহ্নের রীতি যখন পড়াই তখন বলেছিলাম। তারপরে হচ্ছে লেন্সের এক পাশে লক্ষ্যবস্তু আছে, আরেক পাশে প্রতিবিম্ব, সেজন্য বাস্তব, তাই না? উল্টা হয়েছে সেজন্য বাস্তব। তো প্রকৃতি হচ্ছে বাস্তব ও উল্টা। আর বিবর্ধন, এটা বিবর্ধনটা
অত্যন্ত ছোট, অত্যন্ত ছোট বা অত্যন্ত ক্ষর্বিত। তার মানে বিবর্ধনের মানটা একেবারে শূন্যের কাছাকাছি। হ্যাঁ, লক্ষ্যবস্তু অসীম দূরত্ব থাকলে অনেক বড় হয়, সেই তুলনায় প্রতিবিম্ব অনেক অনেক ছোট। তাহলে গেল আমাদের ইউ যদি অসীম হয় ভি হবে এফ। আমাদের 2 নাম্বার অবস্থান, 2 নাম্বার হচ্ছে লক্ষ্যবস্তু অসীম ও 2f এর মধ্যে। তো আমরা চিত্রটা দেখাচ্ছি, দেখো যে বা অসীম এবং 2f এর মধ্যে আছে লক্ষ্যবস্তুটা। লক্ষ্যবস্তুটা হচ্ছে পি কিউ। এবার এই লক্ষ্যবস্তু থেকে আমরা জানি আলোককেন্দ্র বরাবর যে আলোক রশ্মিটা আসবে সেটা দিক পরিবর্তন না করে সোজা আলোককেন্দ্র দিয়েই চলে যাবে। আরেকটি আলোক রশ্মি পি থেকে আরেকটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসবে, এবং আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালে যে আলোক রশ্মি আসবে এটা প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে যে আলোক রশ্মি আসবে এটা প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে যায়। দেখো এবার যে বিন্দুতে ছেদ করলো আমরা পি প্রাইম ধরি, পি প্রাইম থেকে প্রধান অক্ষের উপর লম্ব টানি পি প্রাইম কিউ প্রাইম, তাহলে এটাই হবে প্রতিবিম্ব। প্রতিবিম্বটা গঠিত হবে এফ এবং 2f এর মাঝে, এফ এবং 2f এর মধ্যে। তো তাহলে লক্ষ্যবস্তুর অবস্থান আমাদের 4 নম্বরে, প্রতিবিম্ব হচ্ছে 2 নম্বরে। লক্ষ্যবস্তুর অবস্থান আমাদের 2 নম্বরে অসীম এবং 2f এর মধ্যে, আর প্রতিবিম্ব হবে আমাদের 4 নম্বর অবস্থানে, তার মানে এফ এবং 2f এর মধ্যে। তাহলে প্রতিবিম্বের অবস্থান হবে এফ এবং 2f এর মধ্যে, এফ এবং 2f এর মধ্যে। তাহলে ভি 2f এর চেয়ে ছোট এবং f এর চেয়ে বড়। প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি এটা হবে বাস্তব এবং উল্টা। আর বিবর্ধন এটা অত্যন্ত ছোট না, নর্মালি ছোট। লক্ষ্যবস্তুটা বড়, প্রতিবিম্বটা ছোট, অর্থাৎ এটা ক্ষর্বিত প্রতিবিম্ব হবে, বিবর্ধনটা <1। তো আমাদের 2 নম্বর অবস্থান গেল, আমরা চলে আসি 3 নম্বর অবস্থানে। 3 নম্বর হচ্ছে লক্ষ্যবস্তু 2f দূরত্বে, জাস্ট 2f। তো 2f দূরত্ব হলে এই চিত্রটা আমরা যদি আঁকার প্রয়োজন হয় আমরা একটু সাবধানে আঁকবো। 2f দূরত্ব হলে আমরা জানি এটা যে প্রতিবিম্বটাও ঠিক 2f দূরত্বেই গঠিত হবে। সেই জন্য আমরা লেন্স থেকে এক সমান দূরত্বে দুটো বিন্দু ধরে নেব। লেন্স থেকে এক সমান দূরত্বে দুটো বিন্দু ধরে নিয়ে এক বিন্দুতে আমরা লক্ষ্যবস্তু আঁকাবো, আরেক বিন্দুতে সরাসরি আমরা প্রতিবিম্ব এঁকে ফেলবো আগে, যদিও নিয়মটা পরে আঁকার। তো আমরা সুবিধার জন্য আমাদের একবারে আমরা এঁকে ফেলবো এটা, ঠিক আছে? তো আঁকলে দেখা যাবে লক্ষ্যবস্তু, আলোক কেন্দ্র এবং প্রতিবিম্ব এই তিনটা এক লাইনে থাকবে। অর্থাৎ আলোক কেন্দ্র দিয়ে যে আলোটা আসবে সেটা আমরা এঁকে ফেলবো, আলোক কেন্দ্র বরাবর যে আলোক রশ্মিটা সেটা সোজা চলে যাবে, আমরা এটাই দেখাচ্ছি। আর আরেকটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসবে। আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালে যে আলোক রশ্মিটা আসবে সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে। তো প্রধান ফোকাস দিয়ে যাবে মানে হচ্ছে এই প্রতিবিম্বের মাথা দিয়ে যাবে। আমরা মাঝখানে যেখানে ছেদ করবো ওইটিকে নাম দিয়ে দিব প্রধান ফোকাস।
এই হচ্ছে সহজ উপায়। কারণ প্রধান ফোকাস একটা বিন্দু, যদি তুমি বিন্দুটা ধরতে একটু ডান বাম হয়ে যায় তাহলে কিন্তু এই চিত্রটা আর মিলবে না, সমান হবে না। শুধুমাত্র এই চিত্রটার জন্য, সেজন্য আমাদের একটু সাবধানে থাকতে হবে, আমাদের পরের কাজটা আগে করে নিতে হবে, অর্থাৎ প্রতিবিম্বটাকে সমান করে নিব, তাহলেই আমাদের প্রধান ফোকাস আমরা পেয়ে যাব। এই হচ্ছে তাহলে আমাদের পি প্রাইম কিউ প্রাইম প্রতিবিম্ব। তাহলে দেখো যে আমাদের 2f দূরত্বে লক্ষ্যবস্তু, প্রতিবিম্বটাও 2f দূরত্বেই হচ্ছে। তাহলে প্রতিবিম্বের অবস্থান 2f দূরত্বে, প্রকৃতি বাস্তব ও উল্টা বিবর্ধন, এটা লক্ষ্যবস্তুর সমান। তার মানে বিবর্ধনের মানটা হচ্ছে m = 1। আমাদের 3 নম্বরে গেল, এবার আমরা 4 নম্বরে যাব। 4 নম্বর লক্ষ্যবস্তু f এবং 2f এর মধ্যে। তো আমরা জানি, দেখো যে f এবং 2f এর মধ্যে যদি লক্ষ্যবস্তু থাকে তাহলে প্রতিবিম্বটা কিন্তু বড় হবে, সেই জন্য আমরা ডান দিকে একটু জায়গা রাখবো বেশি। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা লক্ষ্যবস্তুটাকে এবার যতটুকু সম্ভব ছোট করে আঁকার চেষ্টা করব, ছোট করে, কারণ প্রতিবিম্বটা কিন্তু বড় হবে। কারণ খুব বেশি বড় যদি হয়ে যায় তোমার খাতায় আঁটবে না। তাহলে আর আরেকটা বিষয় হচ্ছে আমরা প্রধান ফোকাস থেকে যতটা সম্ভব একটু দূরে থাকার চেষ্টা করব, কারণ প্রধান ফোকাসের দিকে যত সরে আসবে প্রতিবিম্বের আকার তত বড় হয়ে যাবে। সেই জন্য আমরা চেষ্টা করব প্রধান ফোকাসের কাছ থেকে একটু দূরে রাখার জন্য, একটু দূরে রাখবো লক্ষ্যবস্তুটাকে, আর আমরা যতটুকু সম্ভব ছোট করে আঁকবো। এই হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু পি কিউ। তাহলে একটা আলোকরশ্মি সোজা আলোককেন্দ্র দিয়ে আসবে এবং আলোককেন্দ্র দিয়ে এটা চলে যাবে। আরেকটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসবে, আমরা জানি এটা প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে যাবে। তো আমরা প্রধান ফোকাসটা এখনো বসাইনি, আমরা পছন্দ মতো বসাবো। আমরা জানি বিম্বটা বড় হবে, সেই জন্য আমরা একটু দূরে নিয়ে যাই, বিম্বটা গঠন করি, প্রধান অক্ষের উপর যে দিক দিয়ে ছেদ করবে আমরা নাম দিই ওটি প্রধান ফোকাস, কোনো সমস্যা নেই। এবার দেখো যে তাহলে আমাদের প্রতিবিম্বটা কেমন হচ্ছে। এই হচ্ছে প্রতিবিম্ব পি প্রাইম কিউ প্রাইম। এটা 2f এবং অসীমের মধ্যে হচ্ছে, বাস্তব এবং উল্টা, আর বিবর্ধনটা লক্ষ্যবস্তুর চেয়ে বড়। তাহলে প্রতিবিম্বের অবস্থান হবে অসীম ও 2f এর মধ্যে, প্রকৃতি হবে বাস্তব ও উল্টা, বিবর্ধন হবে জাস্ট বিবর্ধিত, হ্যাঁ খুব বেশি না, বিবর্ধিত, অর্থাৎ বিবর্ধনের মানটা >1 হবে। এবার 5 নম্বরে যাওয়ার আগে আমরা 6 নম্বর চিত্রটা দেখে আসি, পরে আমরা 5 নম্বরে ব্যাক করব। 6 নম্বর হচ্ছে লক্ষ্যবস্তু f এবং আলোককেন্দ্রের মধ্যে, মানে প্রধান ফোকাস এবং আলোককেন্দ্রের মধ্যে। যদি প্রধান ফোকাস এবং আলোককেন্দ্রের মধ্যে লক্ষ্যবস্তু থাকে তাহলে আমরা জানি যে এটা অবাস্তব প্রতিবিম্ব হবে। তো সেজন্য আমরা বাম পাশে একটু জায়গা বেশি রেখেছি চিত্রটা দেখানোর জন্য। আর যেহেতু আমরা জানি যে এটা বিবর্ধিত প্রতিবিম্ব হবে, সেই জন্য আমরা লক্ষ্যবস্তুটাকে যতটুকু সম্ভব ছোট করে আঁকাবো, তাহলে প্রতিবিম্বটা আমাদের আয়ত্তের মধ্যে থাকবে। দেখো একটা আলোকরশ্মি তো সোজা চলে আসবে আলোককেন্দ্র দিয়ে, আমরা এটা আগে নিয়ে আসি, সোজা আলোককেন্দ্র দিয়ে আসবে এবং আলোককেন্দ্র দিয়েই এটা চলে যাবে। আরেকটা প্রধান অক্ষের সমান্তরালে আসবে, প্রধান ফোকাস দিয়ে যাবে, সামনে গিয়ে আর মিলিত হবে না, পেছনে গিয়ে মিলিত হবে, সেজন্য আমরা একটু পেছনে নিয়ে রাখি। তাহলে একটা আলোকরশ্মি
আলোক কেন্দ্র দিয়ে আসবে এবং দিক পরিবর্তন না করে সোজা আলোক কেন্দ্র দিয়ে চলে যাবে। আরেকটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসবে এবং এটা প্রধান ফোকাস দিয়ে যাবে। তার মানে আমরা ওই যেখানে বিম্বটা আঁকবো আমরা ওই পর্যন্ত নিয়ে যাই, ওই লাইনে নিয়ে গেলে আমাদের সুবিধা। এবার আমরা যেদিক দিয়ে যাচ্ছে এটাকে বসাই দেব প্রধান ফোকাস। তাহলে দেখো প্রধান অক্ষের সমান্তরালে যে আলোক রশ্মিটা আসবে সেটা প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে। এই আলোক রশ্মি দুটো সামনে গিয়ে আর কখনো মিলিত হবে না, কারণ যত সামনে যাবে এদের মধ্যে দূরত্ব বাড়তে থাকবে। এই আলোক রশ্মি দুটোকে পেছন দিকে বর্ধিত করে দিলে তারা পেছনে পি প্রাইম বিন্দুতে মিলিত হবে। তাহলে পি প্রাইম থেকে আমরা প্রধান অক্ষের উপর পি প্রাইম কিউ প্রাইম লম্ব টানি, তাহলে পি প্রাইম কিউ প্রাইমে হবে পি কিউ এর অবাস্তব এবং সোজা প্রতিবিম্ব। এই ক্ষেত্রে আমাদের প্রতিবিম্বের অবস্থান আমরা আগেই জানি 0 অবস্থান, তাই না? 6 নম্বরের লক্ষ্যবস্তু থাকলে প্রতিবিম্ব হবে 0 অবস্থানে। তার মানে লেন্সের যে পাশে লক্ষ্যবস্তু সেই একই পাশে। প্রকৃতি এটা নিঃসন্দেহে একই পাশে হয়েছে, অবাস্তব ও সোজা। দেখো প্রতিবিম্ব যদি বাস্তব হয় তাহলে কিন্তু উল্টা হবেই, অবাস্তব হলে সোজা হবেই। বাস্তব প্রতিবিম্ব কখনো সোজা হয় না, অবাস্তব প্রতিবিম্ব কখনো উল্টা হয় না। এই দুটো একবারে একসাথে যাবে সবসময়, বাস্তবের সাথে উল্টা যাবে, অবাস্তবের সাথে সোজা যাবে, আর কোনো বিকল্প নেই। নেক্সট হচ্ছে বিবর্ধন। বিবর্ধন হবে লক্ষ্যবস্তুর চেয়ে নিশ্চয়ই বড়, লক্ষ্যবস্তুর চেয়ে বড়, তার মানে বিবর্ধিত। হ্যাঁ, বিবর্ধিত প্রতিবিম্ব। তো আমরা তাহলে এবার একটু ব্যাক করি আবার 5 নম্বরে। আমাদের 5 নম্বর ছিল লক্ষ্যবস্তু এফ দূরত্বে, অর্থাৎ ঠিক প্রধান ফোকাসে। দেখো এবার প্রধান ফোকাসে যদি আমরা লক্ষ্যবস্তুকে রাখি, একটা আলোক রশ্মি সোজা আলোক কেন্দ্র দিয়ে আসবে এবং দিক পরিবর্তন না করে সোজা আলোক কেন্দ্র দিয়ে চলে যাবে। আরেকটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসবে। প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মি আসে তাহলে প্রতিসরণের পর আমরা জানি এটা প্রধান ফোকাস দিয়ে যায়, প্রধান ফোকাস দিয়ে যাবে। তার মানে আমরা এটা সমান্তরাল করে এঁকে দিব, সমান্তরাল করে আঁকবো। তো সমান্তরাল করে আঁকলে যেদিক দিয়ে যাবে আমরা ওইটির নাম দেব প্রধান ফোকাস, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার দেখো যে দুটি সমান্তরাল আলোক রশ্মি সামনে গিয়ে কোথায় মিলিত হবে আমরা কিন্তু জানি না যে আদৌ মিলিত হবে কিনা, বা পেছনে গিয়ে কোথায় মিলিত হবে সেটাও আমরা জানি না, তাই না? আমরা 6 নম্বর চিত্রটা কিন্তু সেজন্যই দেখালাম আগে, মানে আগে এঁকে নিলাম। তো এখন দেখো এই সমান্তরাল যদি হয় আমাদের রেঞ্জের মধ্যে কিন্তু আমরা পাচ্ছি না যে এরা সামনে গিয়ে মিলিত হবে না পেছনে গিয়ে মিলিত হবে, আমরা খাতার মধ্যে পাচ্ছি না, যেহেতু আমাদের রেঞ্জের মধ্যে পাচ্ছি না সেই জন্য এটা সামনে গিয়ে মিলিত হোক আর পেছনে গিয়ে মিলিত হোক এটা কিন্তু অনেক দূরে গিয়ে মিলিত হবে। তার মানে আমরা বলতে পারি যে এটা মিলিত হবে অসীম দূরত্বে, হয় সামনে না হয় পেছনে। এখন প্রশ্ন হতে পারে যে আদৌ মিলিত হবে কি না, সমান্তরাল যদি হয় তাহলে মিলিত হওয়ার তো কথা না, এটা সারা জীবন ধরে চলতেই থাকবে। কিন্তু দেখো এখানে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে প্রধান ফোকাস কিন্তু একটা বিন্দু, একটা বিন্দুতে যখন তুমি কোনো লক্ষ্যবস্তুকে রাখবে, দেখো লক্ষ্যবস্তু কিন্তু যে আকারই হোক সেটা বিন্দুর চেয়ে বড়। যখনই লক্ষ্যবস্তু বিন্দুর চেয়ে বড় তখন কিন্তু এই লক্ষ্যবস্তুকে একটা বিন্দুতে স্থাপন করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। কিছু অংশ প্রধান ফোকাসের ভিতরে চলে যাবে, কিছু অংশ বাইরে চলে যাবে। যদি বেশিরভাগ অংশ বাইরে থাকে বিন্দুর বাইরে,
তাহলে এরা সামনে অসীম দূরত্বে গিয়ে মিলিত হবে। আর যদি, তার মানে এই চিত্রটা হবে অনেকটা 4 নম্বরের মতো, এফ এর বাইরে যদি থাকে, এফ টু এফ এর মধ্যে, তাহলে অনেক দূরে সামনে গিয়ে এরা মিলিত হতে পারে। আবার যদি বস্তুটার বেশিরভাগ অংশ প্রধান ফোকাসের ভেতরে থাকে, মানে প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে, তাহলে যেটা হবে 6 নম্বর চিত্রের মতো হবে, যে এরা পেছনে গিয়ে অসীম দূরত্বে কোথাও মিলিত হতে পারে, মানে অপসৃত হচ্ছে বলে মনে হবে। সেজন্যই আমরা বলবো যে এটা সামনে গিয়ে মিলিত হোক আর পেছনে গিয়ে মিলিত হোক, প্রতিবিম্বের অবস্থানটা আমাদের রেঞ্জের বাইরে, সেজন্যই আমরা বলবো এটা অসীম দূরত্বে। প্রতিবিম্বের অবস্থান অসীম দূরত্বে। প্রকৃতি আমরা জানি না কিন্তু যে সামনে গিয়ে মিলিত হবে না পেছনে গিয়ে মিলিত হবে। যদি সামনে গিয়ে মিলিত হয় তাহলে হবে বাস্তব ও উল্টা, আর যদি পেছনে গিয়ে মিলিত হয় তাহলে হবে অবাস্তব ও সোজা। তাহলে আমরা লিখব অথবা অবাস্তব ও সোজা। ঠিক আছে। বিবর্ধন, সামনে গিয়ে মিলিত হোক আর পেছনে গিয়ে মিলিত হোক, এই বিবর্ধনটা হবে অত্যন্ত বিবর্ধিত, তার মানে বিবর্ধনটা হবে অসীম। তাহলে এই হচ্ছে আমাদের 6টা রশ্মির চিত্র। আমরা দেখলাম যে উত্তল লেন্সে প্রতিবিম্ব কেমন হয়। উত্তল লেন্সে প্রতিবিম্ব বাস্তবও হতে পারে, অবাস্তবও হতে পারে। বাস্তব প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে ছোট, লক্ষ্যবস্তুর সমান এবং লক্ষ্যবস্তুর চেয়ে বড় হতে পারে। আর অবাস্তব প্রতিবিম্ব যেটা, এটা সবসময় একই রকম হবে, লক্ষ্যবস্তুর চেয়ে বড় হবে। হ্যাঁ, এই বিষয়টা আমরা কিন্তু মাথায় রাখব। তাহলে উত্তল লেন্সের প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে এই 3টি গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে রাখব। কেন মনে রাখবো সেটা বলছি আমি পরে। দেখো আগে যে উত্তল লেন্সের প্রতিবিম্ব তাহলে বাস্তবও হতে পারে, অবাস্তবও হতে পারে, তাই না? বাস্তব প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে ছোট, লক্ষ্যবস্তুর সমান বা লক্ষ্যবস্তুর চেয়ে বড় হতে পারে। তাহলে বাস্তব প্রতিবিম্ব ছোট, বড়, সমান 3 ধরনেরই হতে পারে, কিন্তু অবাস্তব প্রতিবিম্ব সব সময় লক্ষ্যবস্তুর চেয়ে বড় হয়। তার মানে উত্তল লেন্সে অবাস্তব প্রতিবিম্ব সব সময় লক্ষ্যবস্তুর চেয়ে বড় হবে। তো এই 3টে গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে রাখব। উদ্দীপক তৈরি করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময়ই দেখা যায় যে সাইলেন্ট রাখে, তুমি বিষয়টা জানো কিনা সেটা চেক করার জন্য। তার মধ্যে কিন্তু এই 3টা বিষয়ের যে কোনো বিষয় প্রয়োজন হতে পারে আমাদের। ধরো তোমাকে বললো যে একটি লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, তোমাকে বললো না কিন্তু উত্তল লেন্স না অবতল লেন্স, শুধু বললো একটি লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। তো তাহলে আমরা উত্তল হলে প্লাস ধরতাম, অবতল হলে মাইনাস ধরতাম, আমরা প্লাস না মাইনাস সেটা কিন্তু টের পাচ্ছি না। তো এইটা চেনার উপায় কি বলল, পরবর্তী সময় বলল যে লেন্স থেকে কত দূরে একটি লক্ষ্যবস্তু রাখলে দ্বিগুণ আকারের অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে। খেয়াল করো কি বললো, দ্বিগুণ আকারের অবাস্তব প্রতিবিম্ব। এবার নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো লেন্সটা কি লেন্স। দ্বিগুণ আকারের অবাস্তব প্রতিবিম্ব, হ্যাঁ লেন্সটা উত্তল লেন্স। কারণ বিবর্ধিত অবাস্তব প্রতিবিম্ব শুধুমাত্র উত্তল লেন্সে হয়, অবতল লেন্সে কখনোই বিবর্ধিত প্রতিবিম্ব হয় না। অবতল লেন্সে সবসময়ই, আমরা দেখাবো একটু পরেই, সবসময়ই অবাস্তব প্রতিবিম্ব হয় এবং সবসময় লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হয়। কাজে যেহেতু বিবর্ধিত, দ্বিগুণ বিবর্ধিত অবাস্তব প্রতিবিম্বের কথা বলেছে, কাজেই লেন্সটা হচ্ছে উত্তল লেন্স। আমাদের কিন্তু বুঝে নিতে হবে, এবং এইটা বোঝার জন্য, এই ধরনের বিষয়গুলো বোঝার জন্য আমাদের এই 3টা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা মনে রাখব। যদি কখনো উদ্দীপকের মধ্যে বাস্তব প্রতিবিম্বের কথা বলে, লেন্স বললো কিন্তু
প্রতিবিম্ব বললো বাস্তব, উত্তল না অবতল লেন্স তা বললো না, শুধু বললো অর্ধেক আকারের বাস্তব বিম্ব বা দ্বিগুণ আকারের বাস্তব বিম্ব গঠনের কথা বললো। আমরা বাস্তব বিম্ব দেখেই বুঝতে পারবো যে এটা উত্তল লেন্স, কারণ অবতল লেন্সে কখনোই বাস্তব বিম্ব হয় না। কাজে এই তিনটে বিষয় আসলে এইভাবে হয়তো সাজিয়ে আমার মতো করে হয়তো বইয়ে দেওয়া নেই, তো আমরা মনে রাখার সুবিধার জন্য কিন্তু এটা এইভাবে লিখে দিচ্ছি। আমি আশা করি এইভাবে মনে রাখলে তোমাদের অনেক সুবিধা হবে এবং আমরা তাৎক্ষণিকভাবে ধরতে পারবো লেন্স উত্তল না অবতল, হ্যাঁ, কোন লেন্সে কী ধরনের বিম্ব হয়, বা একটা বিম্বের কথা বললো সেই বিম্বটা কোন লেন্সের সৃষ্টি হয়েছে, উত্তল লেন্সে না অবতল লেন্সে। আমরা কিন্তু খুব সহজেই এটা বুঝতে পারবো যদি আমরা এই তিনটা বিষয় জানি। তো ঠিক আছে, আমরা তাহলে এবার যাই অবতল লেন্সে প্রতিবিম্ব। অবতল লেন্সে প্রতিবিম্ব দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করব। অবতল লেন্সে চিত্রটা আঁকার জন্য আমরা প্রধান অক্ষ আঁকবো, তারপর যেটা আমি দেখিয়েছিলাম আগে স্কেল ধরে 2.5 সেন্টিমিটার উপরে 2.5 সেন্টিমিটার নিচে আমরা মাঝখানে দাগটা দিব, লেন্সের ব্যাস যেটা। এবার আমরা এই চাঁদা উল্টা করে ধরব, ঠিক 90-তে রাখবে, তাহলে আমাদের সুবিধা হবে। রেখে আমরা উল্টা করে আঁকাবো, দুই পাশে এক সমান নিব। এই হচ্ছে আমাদের অবতল লেন্স। এবার আমরা লক্ষ্যবস্তুর অবস্থান দেখাই। প্রথমে আমরা ধরে নিই লক্ষ্যবস্তুটা এই অবস্থানে আছে। অবতল লেন্সে যেহেতু একই ধরনের প্রতিবিম্ব হয়, কাজে আমাদের বারবার চিত্র মানে বিভিন্ন অবস্থানে চিত্র দেখানোর দরকার নেই, আমরা জাস্ট দুটো অবস্থানে দেখিয়ে বলতে পারবো। ধরে নিই আমরা প্রথমে অবস্থানটা হচ্ছে P1 Q1। তো আমরা জানি যে একটা আলোকরশ্মি আলোককেন্দ্র বরাবর আসবে এবং এটা আলোককেন্দ্র বরাবরই চলে যাবে, দিক পরিবর্তন না করে সোজা আলোককেন্দ্র বরাবর চলে যাবে। আরেকটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসবে এবং অবতল লেন্সের ক্ষেত্রে আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোকরশ্মি আসে তাহলে এটা প্রধান ফোকাস থেকে ছড়িয়ে পড়ছে বলে মনে হয়। যদি প্রধান ফোকাসটা এই বিন্দুতে হয় তাহলে প্রধান ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। পেছন দিকে বর্ধিত করে দিই আমরা। এবার দেখো এই প্রতিসরিত রশ্মিদ্বয় যেখানে মিলিত হচ্ছে এখান থেকে আমরা প্রধান অক্ষের উপর লম্ব টানি, তাহলে এটাই হবে P1 Q1 এর প্রতিবিম্ব। আমরা ধরে নিই এটা হচ্ছে P1 প্রাইম Q1 প্রাইম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবিম্বটা কেমন হচ্ছে, অবাস্তব, সোজা এবং লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হচ্ছে। এবার আমরা লক্ষ্যবস্তুকে সামনে কাছে নিয়ে আসি। আমরা সবুজ কালার দিয়ে আঁকলাম, আমরা কাছে এনে এবার লাল কালার দিয়ে আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এই অবস্থানটাকে আমরা ধরে নিচ্ছি P2 Q2 লক্ষ্যবস্তুটাকে। একটা আলোকরশ্মি কিন্তু সোজা প্রধান অক্ষের সমান্তরালে আসবে এবং এটা প্রধান ফোকাস থেকে ছড়িয়ে পড়ছে বলে মনে হবে, অর্থাৎ একইভাবে যাবে এটা। আরেকটা আলোকরশ্মি সোজা আলোককেন্দ্র বরাবর আসবে এবং আমরা জানি আলোককেন্দ্র বরাবর যেটা আসবে দিক পরিবর্তন না করে সোজা আলোককেন্দ্র বরাবরই চলে যাবে। তাহলে দেখো যে এই প্রতিসরিত রশ্মি দুটো পরস্পর যেখানে ছেদ করলো আমরা নাম দিই P2 প্রাইম। P2 প্রাইম থেকে প্রধান অক্ষের উপর যদি আমরা লম্ব টানি P2 প্রাইম Q2 প্রাইম, তাহলে এই P2 প্রাইম Q2 প্রাইমই হবে P2 Q2 এর অবাস্তব ও সোজা প্রতিবিম্ব। দেখো যে আমরা যখন লক্ষ্যবস্তুকে দূরে রেখেছিলাম তখন প্রতিবিম্বটা ছোট ছিল, খর্বিত ছিল, অনেক বেশি ছোট ছিল। আমরা যখন কাছে আনছি লক্ষ্যবস্তুকে প্রতিবিম্বটা আকারে বড় হচ্ছে, কিন্তু
লক্ষ্যবস্তুর চেয়ে বড় হওয়ার কোনো সুযোগ নেই, কারণ প্রতিবিম্বটা আমরা এই বিন্দুটার নাম যদি দিই এ, এফ যে ঢালু রেখাটা আছে সেই ঢালু রেখার নিচেই প্রতিবিম্ব গঠন হবে। আমরা লক্ষ্যবস্তুকে যদি আরও কাছে আনি প্রতিবিম্ব আরেকটু বড় হবে, আরও কাছে আনলে আরেকটু বড় হবে, কিন্তু কোনো অবস্থাতেই প্রতিবিম্বের আকার লক্ষ্যবস্তুর আকারের চেয়ে বড় হবে না, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি অবতল লেন্সে একই ধরনের প্রতিবিম্ব হয়, সব সময় একই ধরনের প্রতিবিম্ব হবে, অবাস্তব, সোজা এবং লক্ষ্যবস্তুর চেয়ে ছোট আকারের প্রতিবিম্ব। তাহলে অবতল লেন্সে প্রতিবিম্বের অবস্থান হবে লেন্সের যে পাশে লক্ষ্যবস্তু সেই একই পাশে, প্রকৃতি হবে অবাস্তব ও সোজা, আর বিবর্ধন হবে খর্বিত, তার মানে লক্ষ্যবস্তুর চেয়ে ছোট। একটা মজার বিষয় হচ্ছে যে উত্তল লেন্সে কিন্তু সব ধরনের প্রতিবিম্বই হয়, শুধুমাত্র অবাস্তব এবং খর্বিত প্রতিবিম্ব হয় না, আর অবতল লেন্সে ওই একটাই হয়, অবাস্তব এবং খর্বিত প্রতিবিম্ব। অবাস্তব, সোজা এবং ছোট। তো আমরা চিত্র থেকে এই বিষয়টা দেখলাম যে অবাস্তব, সোজা এবং ছোট প্রতিবিম্ব হয় অবতল লেন্সে। ইচ্ছে করলে গাণিতিকভাবেও এটা তুমি দেখাতে পারো খুব সহজেই, অনেক সময় অনুধাবন প্রশ্নে দিতে পারে যে দেখাও যে গাণিতিকভাবে দেখাও যে অবতল লেন্সে সর্বদা অবাস্তব এবং সোজা প্রতিবিম্ব গঠিত হয়, অথবা অবাস্তব, সোজা এবং খর্বিত প্রতিবিম্ব গঠিত হয়। তুমি খুব সহজেই দেখাতে পারো এটা। আমরা জানি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। অবতল লেন্সের জন্য এফটা মাইনাস, তাই না? অবতল লেন্স যেহেতু অবতল লেন্সের ক্ষেত্রে এফ ঋণাত্মক, তো তাহলে আমরা লিখব 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/-f, বা এখান থেকে যদি আমরা ইউটাকে ওদিকে নিয়ে যাই 1/v ইকুয়াল টু থাকবে মাইনাস, কমন নিয়ে নিতে পারো, মাইনাস 1/u প্লাস 1/f। এখানে uf কমন যাবে, 1/v সমান থাকবে হচ্ছে মাইনাস uf, উপরে হবে u প্লাস f। এবার আমরা v ইকুয়াল টু যদি বের করি, বা v ইকুয়াল টু মাইনাস uf বাই u প্লাস f, এই সমীকরণ থেকে দেখা যায় ইউ এর যে কোনো মানের জন্যই, ইউ এর যে কোনো মান, ইউ যদি বাস্তব মান হয় তাহলে ইউটা নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নেই, কাজে ইউ এর যে কোনো মানের জন্যই ভিটা ঋণাত্মক হবে। ইউ এর যে কোনো মানের জন্যই ভি ঋণাত্মক, তার মানে অবতল লেন্সে সর্বদা অবাস্তব, সোজা এবং ছোট আকারের প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে আমরা মনে রাখব যে অবতল লেন্সে সর্বদাই অবাস্তব, সোজা এবং লক্ষ্যবস্তুর চেয়ে ছোট আকারের প্রতিবিম্ব গঠিত হয়। তো আমরা আজকে অনেক বড় একটা ক্লাস হলো, আমরা লেন্সের অবস্থানগুলো দেখলাম, উত্তল লেন্সের কোথায় লক্ষ্যবস্তু থাকলে কোথায় প্রতিবিম্ব হবে আমরা একটা চিত্র দেখেছি, যে চিত্রটার মাধ্যমে আমরা কিন্তু উত্তল লেন্সের ক্ষেত্রে, যেহেতু বিভিন্ন ধরনের প্রতিবিম্ব হয় উত্তল লেন্সে, কাজে উত্তল লেন্সের ক্ষেত্রে এই চিত্রটা আমাদের চোখের সামনে যদি থাকে তাহলে আমরা লক্ষ্যবস্তু কোথায় থাকলে প্রতিবিম্ব কোথায় হবে সেটাও জানবো, প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে সেটাও জানবো, বিবর্ধন কেমন হবে সেটাও জানবো, তাই না? আমাদের শুধু মনে রাখতে হবে যোগফল 6, তাই না? লক্ষ্যবস্তুর অবস্থান এবং প্রতিবিম্বের অবস্থান, এই দুটোর যোগফল 6 মনে রাখতে হবে। আর হচ্ছে অবস্থানগুলো আমাদের মনে রাখতে হবে, অসীম 1, তাই না? অসীম এবং 2f এর মধ্যে এটা হচ্ছে পজিশন হচ্ছে 2, এভাবে আমাদের পজিশনগুলো মনে রাখতে হবে। আর আমাদের মনে রাখতে হবে যে যোগফলটা 6 হবে, লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্ব এই দুটোর অবস্থানের যোগফল সবসময় 6 হবে। তাহলে আমরা লক্ষ্যবস্তু কোথায় থাকলে প্রতিবিম্ব কোথায় হবে সেটা আমরা যেমন জানবো, তেমনি বাস্তব না অবাস্তব হবে, বিবর্ধিত না খর্বিত হবে তাও আমরা জানবো। তো
তো আমরা উত্তল এবং অবতল উভয় লেন্সে প্রতিবিম্ব গঠন দেখলাম। তো লেন্সের খুব সামান্য কিছু বিষয় বাকি আছে, তাহলে আমাদের লেন্স শেষ হবে। তো আমরা নেক্সট ক্লাসে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।